রোমান রেন্সকে নিয়ে বলবো। আর রোমান রেন্স অনেকদিন পর ডাব্লিউডাব্লিউতে চলে এসেছে, মানে রয়ের মধ্যে রিটার্ন করেছে। আপনারা জানেন লাস্ট টাইম আমরা কিন্তু তাকে দেখেছিলাম রয়্যাল রাম্বলে, এবং সে রতে এসে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সকে সোজাসুজি অ্যাটাক করেছে। আর কোডি রোডস কি রোমান রেন্সকে একনলেজ করেছে? এটা কেন বললাম, কারণ রোমান রেন্স রিটার্নের পর কোডি রোডস কিভাবে তাকে ওয়েলকাম করেছে সেটা আপনাদের দেখাই। ডাব্লিউডাব্লিউ ইনস্টাগ্রাম পোস্ট করেছিল রোমান রেন্স যখন এসেছিল, আর এখানে দেখেন কোডি রোডসের কমেন্ট লেখা আছে ওয়েলকাম ব্যাক মাই ট্রাভেল চিফ, আর পাশাপাশি উইথ দ্য ওয়ান্সের যে ইমোজি দুইটা দিয়েছে। আর এটা কি আপনারা সত্য সত্য ভেবেছেন যে কোডি রোডস এই জিনিসটা করেছে? এটা কিন্তু কোডি রোডস করেনি, এটা একটা ফেক নিউজ টুইটারে খুব খারাপভাবে ছড়ানো হচ্ছে। আর আপনারা যারা টুইটার চালান আপনারা জানেন এমন একটা ট্রেন্ড শুরু হয়েছে, ফেক কিছু বানালেই সেটা ট্রেন্ডে চলে আসে। আর কোডি রোডস যদি আসলে একনলেজ করতো সে কিন্তু এভাবে করবে না, সে হয়তো বলতো লেটস গো বা যা করেছো সেটা ভালো লেগেছে। সে তো কখনোই বলবে না ওয়েলকাম ব্যাক মাই ট্রাভেল চিফ। আপনারা জানেন সে আন্ডারস্পিরিট চ্যাম্পিয়ন, তারও তো একটা ভ্যালু আছে। আর আমি নিজে গিয়ে চেক করেছি কোডি রোডস এমনটা করেনি, আর দেখেও কিন্তু খুব রিয়েল লাগছিল যে কোডি রোডস এইভাবেই লিখেছে। আর এটাও বলে দিই ফেসবুকেও এই জিনিসটা অনেক গ্রুপে ছড়িয়ে গিয়েছে। আপনাদের কারো যদি চোখে পড়ে থাকে, আপনারা যদি বিশ্বাস করে থাকেন, আমি আপনাদের বলে দেই সেটা কিন্তু ফেক, কেউ বিশ্বাস করবেন না। আর যারা প্রথমে বিশ্বাস করেছিলেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে আপনাদের একটা ফুটেজ দেখাই, আর এটা আমি শর্টসে দিয়েছিলাম, আপনারা যারা না দেখেছেন এখানে দেখে নিতে পারেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের রিটার্নটা এমনভাবে দেখিয়েছে, দেখে কিন্তু সেম ওই শিল্ডের যে মোমেন্ট সেটা মনে হচ্ছিল যে ক্রিয়েট করেছে। সেথ রলিন্স কিন্তু এই শিল্ডের নাম নিয়ে অনেক কিছু করেছে রোমান রেন্সের সাথে, যেমন লাস্ট টাইম কিন্তু রয়্যাল রাম্বলেও শিল্ডের থিম মিউজিক ইউজ করে সেথ রলিন্স এন্ট্রি করেছিল। তারপর সেম জিনিসটা আমরা রেসেলমেনিয়াতে দেখেছি। রোমান রেন্স যে স্টাইলে এসেছিল সেটা কিন্তু একদম শিল্ডের মতোই ছিল, যেমন ব্যারিকেডের এক সাইড থেকে আসতো সেম সেইভাবে সে এসেছে। আর শিল্ডের বিষয়ে অনেক কথাই হচ্ছে, আরো অনেক কিছু বলবো, পুরো ভিডিওটা দেখবেন। এরপর বলবো ডাব্লিউডাব্লিউ তাদের রুলস চেঞ্জ করেছে, রুলস বলতে তাদের ফরম্যাট চেঞ্জ হয়েছে এবং অনেকগুলো সুপারস্টারের নাম চেঞ্জ করেছে তারা। আপনারা জানেন সেথ রলিন্সের নেম সেথ ফ্রিকিং রলিন্স, আমার সেথ ফ্রিকিং রলিন্স বলতে খুব ভালো লাগে। আর সেই যে মিডল নেম ফ্রিকিং মানে সেথ ফ্রিকিং রলিন্স, মাঝখানে সেই নেমটা ডাব্লিউডাব্লিউ সরিয়ে দিয়েছে। ইভেন সেম জিনিসটা ডার্টি ডমের সাথে হয়েছে, তার নাম থেকে যে ডার্টি ওয়ার্ড সেটা উঠিয়ে নিয়েছে, এখন শুধু ডমিনিক মিস্টেরিও তার নামটা আছে। আর আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ চিন্তা করেছে গেমিক নেমের সাথে তাকে অ্যাসোসিয়েট করা হবে না। বাট আমি এটা দেখতে একটু আগ্রহী, যখন সেথ রলিন্স প্রোমো কাট করে লাস্টে কিন্তু বলে অ্যান্ড হিজ নেম ইজ সেথ ফ্রিকিং রলিন্স, সেটা সে বলে কিনা সেটা দেখতে অনেক বেশি আগ্রহী। আর আপনাদের কেমন টেক কমেন্ট করে জানাবেন। এরপর ব্রনসন রিডের বিষয় বলবো, তার বিষয় একটা পজিটিভ জিনিস এসেছে। আপনারা যারা অ্যাক্টিভ আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদের হয়তো জানা আছে, আমি আপনাদের বলেছিলাম রেসেলমেনিয়ার পরে ব্রনসন রিড আসবে, রেসেলমেনিয়ার 2-3 মাস পরে সে আসতে পারবে। কিন্তু এখনের কন্ডিশন যদি দেখি, তার যে রিকভারি সেটা খুব ভালো চলতেছে। বার্মিংহাম অ্যালাবামা সেই জায়গাটা যেখানে সুপারস্টাররা গিয়ে চেক আপ করে বা তারা দেখে যে আমরা ঠিকঠাক হয়েছে কিনা, আর সেখানে ব্রনসন রিড গিয়েছিল এবং রিপোর্ট জানা গিয়েছে তার কন্ডিশন আস্তে আস্তে আগে থেকে খুব ভালো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সে রিকভার করতেছে এবং সে রেসেলমেনিয়ার ঠিক পরেই চলে আসবে। আগে যেমন মনে হচ্ছিল যে একটু বেশি সময় নেবে, বাট এখন রেসেলমেনিয়ার পরে সে চলে আসবে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, ব্রনসন রিড যখন লাস্ট টাইম ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামিং এ ছিল তখন কিন্তু তাকে খুব ভালো সাপোর্ট দেওয়া হচ্ছিল এবং তার ফিউডটা কিন্তু ব্রন স্ট্রোম্যানের সাথে হয়েছিল। এটা বলতে হবে ব্রনসন রিড যখন আসবে তার রিটার্নটা ইম্প্যাক্টফুল হবে। এরপর বলতে হবে পুরো পৃথিবীতেই কিন্তু আমরা অনেক খারাপ নিউজ প্রত্যেক দিন শুনে থাকি, আর যখন আমরা কোনো ভালো কিছু শুনি সেটা কিন্তু আসলে মন থেকে ভালোই লাগে। আর কি জানতে পেরেছি রুসেভ এবং লানার বিষয়। আপনারা জানেন রুসেভ এবং লানার বিয়ে হয়েছিল, তারপরে তারা সেপারেট মানে আলাদা হয়ে গিয়েছিল। আর এখন টিএমজি রিপোর্ট করেছে এরা দুইজন আবার একসাথে চলে এসেছে, মানে রুসেভ এবং লানা এখন একসাথে আছে। দুইজনের যে রিলেশনশিপ সেটা এখন ভালোই চলতেছে। মাঝখানে যে তাদের রিলেশনশিপটা ভেঙেছিল, মানে তারা যে সেপারেট হয়েছিল সেটা ভুলে গিয়ে তারা এখন আবার একসাথে থাকা শুরু করেছে। আমি বলবো এই জিনিসটা অনেক বেশি রেয়ার, কারণ যারা সেলিব্রিটি তারা যদি একবার সেপারেট হয়ে যায় কখনো তারা মিলে না, বাট রুসেভ এবং লানা সেই জিনিসটা করেছে। হোপফুলি দুইজন খুব ভালোভাবে সময় কাটাবে। আর আপনাদের কেমন টেক কমেন্ট করে জানাবেন। এরপরে একটা মোমেন্ট নিব, আর এখানে আমরা সিএম পাঙ্ককে অ্যাপ্রিশিয়েট করব। আপনারা এখানে গ্রাফিক দেখতে পাচ্ছেন, স্টিল স্টেপ ম্যাচ, দেন ওয়ার গেম, দেন হেল ইন এ সেল, রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার এবং লাস্টে স্টিল কেজ ম্যাচ। আর এই 6টা মোমেন্ট যে দেখতে পাচ্ছেন সিএম পাঙ্কের সব কয়টা ম্যাচে কিন্তু সে স্টিল কেজ বা লোহার সাথে তার একটা প্রেম আছে বোঝাই যাচ্ছে। আর আমার মনে হয় সিএম পাঙ্ক ট্রিপল এইচকে বসে বলেছে তোমার যত ডেঞ্জারাস বুকিং আছে তুমি আমার সাথে করো, যত এক্সট্রিম ম্যাচ আছে সবকিছুতে আমি কমপ্লিট করব। আমি কমপ্লিট করার
করার পর ইনজুরিও হব না। এই সবাইকে বলবো যারা আমাকে নিয়ে খারাপ কথা বলে, আর আমি বুঝিয়ে দিব এই সিএম পাঙ্ক একবার এখনো শেষ হয়নি, তার মধ্যে অনেক কিছু দেওয়ার বাকি আছে। আর আমি বলবো সিএম পাঙ্ককে এর জন্যই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। এরপর বলবো শিল্ড কি আবার একসাথে আসবে? এটার অ্যান্সার আমি দিব না, আজকে এটার অ্যান্সার সেথ রলিন্স দিবে। সেথ রলিন্স বলে আমি এবং রোমান রেইন্স সবসময় ডাব্লিউডাব্লিউ এর মধ্যে থাকবো, আর আরো একজন যে আছে সে আরেকটা কোম্পানিতে আছে, এবং সে বলে নেভার সে নেভার, যে কোনো কিছু হতে পারে। তোমরা জানো না সামনের মাসে প্রফেশনাল রেসলিং এ কি হবে, সবকিছু আনপ্রেডিক্টেবল। আমার মনে হয় এখানে যে সেথ রলিন্সকে কোশ্চেন করা হয়েছিল সে রেসলমিনিয়ার সেন্সে কোশ্চেনটা করেছে, তো সেখানে সে অ্যান্সারটা দিয়েছে রেসলমিনিয়া এমন একটা প্লেস হতে পারে যেখানে আমরা এমন মোমেন্টটা করতে পারি। আর আমি বলবো এটা একটা পজিটিভ সাইন। সেথ রলিন্স যেহেতু ডিন অ্যামব্রোজের কথা বলেছে, হোপফুলি আপনারা আশা রাখতে পারেন শিল্ড কোনো না কোনো দিন আবার রিউনিয়ন হবে। এরপর আবার সেথ রলিন্সের বিষয়ে বলবো। আর সেথ রলিন্স এত বেশি মাথাটা খাটিয়ে অ্যান্সারটা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তাকে রিটায়ারমেন্টের কথা বলেছে, সে বলে আমি এখন 38 বছরের, প্রায় 39 বছর হয়ে যাবে আমার এই মে মাসে, এবং 45 বছর সেই এইজ আমার মনে হয় যেখানে আমার রিটায়ার হওয়া উচিত। এখানে একটা জিনিস ক্লিয়ার, 5-6 বছর সে এমনিতেই থাকবে। আর সে যে মাথা কাটিয়ে অ্যান্সারটা দিয়েছে সেটার বিষয় বলি, যখন তোমার সামনে এমন স্টোরি আসে যেটা তোমার কাছে অনেক বেশি খারাপ লাগে, যে মনে হয় যে এটা আমার করা উচিত না, তোমার কাছে রাবিশ মনে হয়, তখন তুমি কি করো বা তুমি এই জিনিসটাকে কিভাবে ম্যানেজ করো? রলিন্স বলে দেখো যখন এমন স্টোরি আসে আমি এটা বলি না দিস স্টোরি লাইন সাকস, আমি সেই স্টোরির উপর কাজ করি এবং আমি ভাবি যে আমি এটার মধ্যে কি ইনপুট দিতে পারি, আর ওই এন্ড গোল পর্যন্ত মানে স্টোরি এন্ড শেষ হওয়ার পর্যন্ত আমি কিভাবে আমার ক্রিয়েটিভ ইনপুট দিতে পারি সেটা আমি চিন্তা করি। তারপর আমরা যখন এটা প্রোগ্রামিং এ দেখি ফাইনালি যে আউটপুটটা বের হয় সেটা লোকেদের আসলে ভালোই লাগে। আমি বলবো একটা বড় সুপারস্টারের জন্য এটা অনেক বড় একটা বিষয়, কারণ যখন তারা টপে আসে বা পপুলার হয়ে যায় তারা কিন্তু ভাবে যে আমরা যেটা করবো সেটাই ফ্যানরা দেখবে, তারা ওইভাবে চিন্তা করে না। বাট সেথ রলিন্স ভালোভাবে চিন্তা করে তার স্টোরি লাইন বা প্রোগ্রামটা চালায়। এরপর আপনাদের একটা স্পয়লার দিব, আর যে ডার্কশিট আছে তারা রিপোর্ট করেছে, তারা বলতেছে ডাব্লিউডাব্লিউ এখন ইউরোপিয়ান ট্যুরে চলে গিয়েছে, আর সেসব কান্ট্রিতে কিন্তু ইংলিশ বলা হয় না। ডাব্লিউডাব্লিউ যে প্রোমোতে যে অ্যাড্রেস করবে সেগুলো একটু ডিফারেন্ট দেখতে পারেন, আর আপনারা জানেন ওইখানে ক্রাউডদের রিয়াকশন একটু অন্যরকম হবে, এবং যে ল্যাঙ্গুয়েজ সেটা ডিফারেন্ট। যেমন রটা হবে বেলজিয়াম থেকে, কিছু সময় সেখানের ভাষায় কথা বলবে, দেন ইংলিশে বলবে, কারণ পুরো ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু আমরা ইংলিশেই প্রোমো কাট করতে দেখে এসেছি। আর ডাব্লিউডাব্লিউ এমনটা করবে মানে নাইট রতে, আর যে সেগমেন্টে করবে সেটা হচ্ছে জন সিনা এবং আর-ট্রুথের সেগমেন্টে। আর যদি এমনটা করে ডাব্লিউডাব্লিউ এটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে এবং বলবে জন সিনা খুব খারাপ, আর-ট্রুথ এমন একটা ক্যারেক্টার তার এগেনস্টে যেই যায় তাকে কিন্তু হেইটি করা হয়, আর ডাব্লিউডাব্লিউ এখন সেই হেডটা চাই জন সিনার ক্ষেত্রে। আমি যখন নিউজটা শুনেছি আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, বাট এমনটা হতেও পারে, ডাব্লিউডাব্লিউ করতে পারে। এরপর বলবো মানে নাইট রতে যে রিটার্ন করেছে রোমান রেইন্স সেটা কি হিল না ফেস? অনেকে বলতেছে রোমান রেইন্স হিল টার্ন করেছে, আর আপনাদের হয়তো মনে আছে যখন রোমান রেইন্সের বেবি ফেস টার্ন হয়নি তার আগেই আপনাদের বলেছিলাম রোমান রেইন্সের এই যে ক্যারেক্টার সেটা এমন হবে না যে বেবি ফেসের মতো সে হাসবে, সবার সাথে মিশবে, যেমন করিডোরস করে, এমনটা না। সে ফেস টার্ন করার পরেও ট্রাইবাল চিফ থাকবে, এবং ট্রাইবাল চিফের যে একটু ইগো সেটাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আমি ক্লিয়ারলি বলি রোমান রেইন্সের যে মানে ট্রতে এত কিছু হয়েছে মানে অ্যাটাক করেছে, এটা কোনো হিল টার্ন না, এটা একদম সিম্পল। রোমান রেইন্সের সাথে যার প্রবলেম হবে রোমান রেইন্স তাকে মারবে, আর এমনটা করলে যদি ফ্যানরা তাকে বু করে বা চেয়ার করে বা পছন্দ অথবা না পছন্দ করে রোমান রেইন্সের কিছুই আসে যায় না, রোমান রেইন্স তাকে মারবেই মারবে। যেমন সেথ রলিন্সকে মেরেছে, সিএম পাঙ্ককে মেরেছে, এটা রোমান রেইন্সের হিল টার্ন না। কিন্তু বেবি ফেস হওয়ার পর লোকেরা যে মিস করেছিল ট্রাইবাল চিফের যে একটা ইগো, সেই জিনিসটা চলে এসেছে। বেবি ফেস এবং ইগো মিক্স করে যে ক্যারেক্টার, এক কথায় আমার কিছু আসে যায় না, আমি কারো ক্ষতি করবো না, কিন্তু কেউ আমার যদি ক্ষতি করে আমি তার অবস্থা খারাপ করবো। রোমান রেইন্সের ক্যারেক্টারটা এখন এমন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।